আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। প্লিজ পা ছাড়ুন। But why, honey? প্লিজ। তৌসিফ তবুও ছাড়ল না। ওকে তো কম জ্বালায় না। তৌসিফও বদলা নেবে, তবে ভিন্ন উপায়ে। হঠাৎ ওর দিকে একটু এগিয়ে এসে তৌসিফ শুধালো, Can I test, honey? পৌষের চোখ মুখ শুকিয়ে এলো, গলাটা পানির অভাবে খা খা করছে। মন চাইছে তৌসিফের মাথাটাই চিবিয়ে নিতে। একবার তো এমন হলো, মাঝে মধ্যে বিভিন্ন জিনিস কামড়াতে মন চাইতো পৌষের। চাচি তো বলতো পৌষের দাঁত নাকি ইঁদুরের মতো, কিছু কাটতে না পারলে শিরশির করে, তাই সারাক্ষণ দাঁতের ব্যবহার করে এরা। পৌষের সারাক্ষণই নখ কাটত। একবার তো হেমু ভাই এনে দিল নতুন স্ট্রবেরি সোপ। হায়, কি সুন্দর নাক জোড়ানো ঘ্রাণ, সইতে পারল না পৌষ। বসিয়ে দিল এক কামড়। ইনিমিনি ছিল ওর সামনে, হাত পেতে চাইল একটু। পৌষ দেয়নি দেখে সেদিন লুকিয়ে দুই বোন এক কামড় করে সাবান খেয়েছিল, যদিও গিলার আগেই চৈত্র দেখেছিল। হেমন্ত সেদিন কতটাই না ধমকালো ওকে। ভাবির জন্য বেঁচে গিয়েছিল পৌষ। তৌসিফ কখন যে ওর ভাবনার মাঝেই পৌষের কাছাকাছি ছিল তা টের পায়নি পৌষ। একদম ওর মুখের সামনে এসে বলল, কি হলো? আপনার মুখে গন্ধ, তাই নো টেস্টিং। একদম ঝামা ঘষার মতো মুখটা করে বলল তৌসিফ। পৌষ উঠে দৌড়ে পালালো রুমে, মুখে গালি দিল, বদমাইশ বেটা, আমার সাথে বদমাশি করতে আসে। একদম টয়লেট ডোর ব্রাশে হারপিক লাগিয়ে দাঁত মেজে দেবো। সবটাই শুনল তৌসিফ। প্রতিনিয়ত 2 বেলা দাঁত ব্রাশ করা দামি টুথপেস্ট দিয়ে, মাউথ ক্লিনার দিয়ে ক্লিন করা হয়। এই যে এখনো মুখে ফ্রেশ গন্ধ, অথচ পৌষ কি জঘন্য অপবাদটাই না দিল। তবু একবার হা হা করে দেখল তৌসিফ। কই, নাই তো গন্ধ। এই মেয়ে এত বজ্জাত কেন? সবে মাত্রই দাঁত ব্রাশ করলো তৌসিফ। ওয়াশরুম থেকেই জোরে জোরে ডাকতে লাগলো পৌষকে। পোশরাত, পোশরাত। অলস পৌষ তখন খাটে পা ঝুলিয়ে ফোন টিপছে। শুনেও না শোনার মতো করে পড়ে রইল ও। এখন উঠতে মন চাইছে না। ওয়াশরুম থেকে কেন ওকে ডাকতে হবে? তৌসিফ সারা শব্দ না পেয়ে নিজেই উকি দিল রুমে। পৌষকে আরামে থাকতে দেখেই এবার নরম গলায় ডাকলো, হানি, একটু শুনে যাও না। পৌষ আর চোখে তাকালো। তৌসিফ চোখের ইশারায় ডাকলো। মুখে চ্যাহ শব্দ করলো পৌষ। উঠে পরনে থাকা জামাটা টেনে টুনে ঠিক করে আসতে আসতে বলল, কি চাই, কি দেব? তোমাকে চাই, এখানে এসো তাড়াতাড়ি। পৌষ ভ্রু সামান্য কিঞ্চিত করে এগিয়ে যেতেই ভেতরে ডাকলো তৌসিফ। 2 পা পিছিয়ে গেল পৌষ, চোখ কপালে তুলে বলল, লুচ্চামি আর কতকাল করবেন? স্বৈরাচার পালালো, অথচ আপনি ভালো হলেন না। দিন দাহারে আমাকে বসুমি ডাকেন কেন আপনি? তৌসিফ অসহায় চোখে তাকিয়ে নিজেই বেরিয়ে এলো। পৌষের চোখের সামনেই করে 2 পাটি দাঁত বের করে বলল, দেখো তো কোথায় ময়লা। 2 বার ব্রাশ করলাম, মাউথওয়াশ দিয়ে গার্গল করলাম, দেখো টাং ও ক্লিন। মুখ খুলে দেখালো তৌসিফ। উকি ঝুঁকি দিয়ে পৌষ দেখলো একটু। হ্যাঁ, সত্যি তো দাঁতগুলো চমলক্ষ দেখাচ্ছে। কথা বলতে ফ্রেশ ঘ্রাণ আসছে। পৌষ অভিজ্ঞ স্বরে বলল, পরিষ্কার দেখাচ্ছে, কিন্তু আমাকে দেখাচ্ছে মুখে আসা প্রশ্নটা আর করা হলো না ওর। তৌসিফ শুনেছে পৌষ বলেছে ওর দাঁত পরিষ্কার। একটু আগেও এই মেয়ে ওকে অপমান করেছে, বলেছে তৌসিফের নাকি মুখে গন্ধ। কি লজ্জা, কি লজ্জা। এখন যেহেতু মুখে স্বীকার করেছেই, তাহলে আর বসে থাকবে কেন তৌসিফ? প্রথমেই পৌষকে টেনে ওর থুতনিতে এক চুমু দিল। এতেই বাখারা পৌষ, কিন্তু তাকে সুযোগ না দিয়েই আবারও অধরে চুমু খেলো তৌসিফ। একটা দুটো পরপর কয়েকটা। এভাবে ছাড়া ছাড়া স্পর্শ পেয়ে পৌষের শরীর শিউরে উঠল। তৌসিফের বুকের দিকে টি শার্টটা খামচে ধরল ও। তৌসিফ 2 হাতে পৌষের গাল চেপে ধরা তখনও। কপালে কপাল ঠেকিয়ে প্রশ্ন করল, কেমন লাগলো? পৌষ মৌন, কথা বলে না। তৌসিফ ওর নাকে ছোট এক চুমু দিল, বলল, কথা বলো হানি। জানি না। আমার তোতা পাখি তোতলাচ্ছে কেন? পৌষ থমকে আছে। তৌসিফের এসব স্পর্শ ওকে নাড়িয়ে দেয়। ওর দেহ মন চনমন করে ওঠে। না চাইতেও পৌষ স্বীকার করতে বাধ্য হয় সে হেরে যায়।
তৌসিফ এভাবে কাছে এলেই সে হেরে যায়। এতদিন যাও একটু রোগঢোক ছিল, চরিত্র নিয়ে অসংখ্য প্রশ্ন ছিল, কিন্তু তা এখন অনেকটাই পরিষ্কার। যদিও সোহাকে নিয়ে তার মনে প্রশ্ন অনেক, কিন্তু বর্তমানে সে তৌসিফের বউ। পিয়াসা তার অতীত, যাকে তৌসিফ মনে রাখেনি। পৌষ রাত বিরাতেও চমকে ওঠে। তৌসিফকে নিজের কাছাকাছি দেখলেই সে এলোমেলো হয়ে যায়। চাপা হাজার নাড়িয়ে হয়তো সাময়িক কষ্ট ভুলে থাকার চেষ্টা করে, কিন্তু যখন তৌসিফ এভাবে তার দিকে কাতর দৃষ্টি ফেলে, চোখে চোখে আবদার ধরে, তখন বেসামাল হয়ে ওঠে পৌষ। ওর হাত পা সমানতালে ঝিমঝিম করে, মস্তিষ্ক সম্পূর্ণ ফাঁকা। তৌসিফ দেখল, বুঝল, মুগ্ধ চোখে আলতো হাতে আদর দিল পৌষের মুখে, যা একদমই সহ্য করতে অক্ষম পৌষ। ও নড়ে উঠতেই তৌসিফ এবার ওর ওষ্ঠাধর আঁকড়ে ধরল, পান করল প্রেম সুধা। পৌষ ছটফট করে উঠতেই আচমকা ওকে কোলে তুলে নিল তৌসিফ। গলা জড়িয়ে ধরে পৌষ, চোখে চোখ মিলাতে ব্যর্থ ও। তৌসিফ ওকে নরম বিছানায় রেখে ঝট করে দরজা লক করে লাইনগুলো অফ করে দিল। পৌষের কাছে চলে এলো অতি শীঘ্রই, নিজের কাছে নিয়ে কপালে চুমু খেয়ে অসহায় চোখে তাকিয়ে বিনীত গলায় বলল, মে আই হানি? পৌষের বুক লাগাম ছাড়া ঘোড়ার মতো ছুটছে, বুকে বাজছে ড্রাম, চারদিকে যেন বেসুরা সিতারা বাজছে, মাঝখানে পৌষ। তৌসিফ ওর গলায় থাকা চিকন ওড়নাটা সরাতেই হাত পড়ল বুকে। তাগড়া এক পুরুষ তৌসিফ, যে পূর্বেও নারী স্পর্শে এসেছিল, বহুবার মেতেছিল তাতে। আজ এত বছর পর পৌষকে টানছে সে, কেন জানি মনটা বেশি টানছে। তৌসিফ ভুলে গেল দিনক্ষণ। আচমকা কান্নায় ও থেমে গেল। পৌষ সত্যিই কাঁদছে, স্বাভাবিক কোনো কান্না না, ও ছাড়া চাইছে তৌসিফ থেকে। কান্নার ধরন ঠিক এমন যেন তৌসিফ তাকে নোংরা স্পর্শ দিচ্ছে। তবুও তৌসিফ ঘন ঘন শ্বাস ফেলে বলল, হানি, আমি প্লিজ না, না প্লিজ না। অভিজ্ঞতা সম্পন্ন পুরুষ তৌসিফ, নারীর অনীহা সে বোঝে। ত্বরিত বেগে ওকে ছেড়ে দিল তৌসিফ। ওর টি শার্ট তখন ফ্লোরে, তা তুলেই সেকেন্ডের ব্যবধানে ওয়াশরুমে ঢুকে পড়ল তৌসিফ। বেয়াক্কেল বনে গেল পৌষ। ওর কেন কান্না এলো তাও নিজেও জানে না। ও তো জোয়ারে ভাসছিল, একটুর জন্য তৌসিফকে নিজেকে বিলিয়েও দিত, কিন্তু হঠাৎই কেন জানি ওর সহ্য হলো না, সহজ হতে পারল না পৌষ। তাই তো কান্না চলে এলো। একদমই অভিজ্ঞ না পৌষ, ও জানে না, বোঝে না। হয়তো বয়সের তাড়না বা আবেগে গা ভেসে যায়, কিন্তু হুট করে যে তৌসিফ তাকে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া চাইবে তা কে জানত। পৌষ নিজেকে সময় বা প্রস্তুতি কোনোটাই দিতে বা নিতে পারেনি। ওভাবেই বিছানায় পড়ে রইল পৌষ। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, গোসল করছে তৌসিফ। তৌসিফকে আচমকায় ভয় লাগলো পৌষের। লোকটার সাথে হাজার বেয়াদবি করুক, কিন্তু তার সাথে আজ এই পর্যন্ত এমন কাজ করাটা ঠিক হলো না, তা পৌষ বোঝে। সে কি পৌষকে আবার মারবে? ভয়ে কোনায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল পৌষ। গায়ে ভালো মতো কাঁথা টেনে একদম মাথা সহ পেঁচিয়ে নিল। কখন যে ঘুমালো তা নিজেও জানে না। দীর্ঘ ঘন্টা খানিক পর তৌসিফ টাওয়াল পেঁচিয়ে বের হলো। এক পলক পৌষকে দেখে আলমারি থেকে একটা ট্রাউজার নিয়ে পরেই বারান্দায় চলে গেল। প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের ভাঁজে গুজে আগুন ধরালো তাতে। বিষাক্ত ধোঁয়া বাতাসে উড়ালো অলস ভঙ্গিতে। একদিকে বিষাক্ত ধোঁয়া, অন্যদিকে বিষাক্ত অনুভূতি। আজ বহুদিন পর নারী চাইছিল ও। বললে অবশ্য ভুল হবে, পৌষকে চাইছিল। এই চঞ্চল মেয়েটাকে তার ইদানিং ভালো লাগে। এটা যদিও ভালোবাসা কিনা তা বুঝতে অক্ষম তৌসিফ, অথবা স্বীকার করতে চায় না। একবার কি ভালোটাই না বাসলো। সেই ভালোবাসা তাকে ভরা মাঠে মুখে কালি মেখে দিয়েছে। ভালোবাসতেও যেন ভয় লাগে, ইজ্জতহানির ভয়। উদাম শরীরে ঠান্ডা লাগলো, বাতাস বইছে। বৃষ্টি শুরু হলো আবার, তবে ঝিরিঝিরি। গায়ে বিন্দু বিন্দু পানি পড়তেই ভেতরে চলে গেল। খাটের একদম কোনায় ঘুমিয়ে পৌষ। অপর পাশে শুয়ে কিছুক্ষণ এদিক ওদিক করলো তৌসিফ। অতঃপর কাঁথা সহ পৌষকে টেনে একদম নিজের কাছে শুয়ে পড়ল। একবার চাইলো নিজেও কাঁথার নিচে ঢুকে বুকে জড়িয়ে ধরবে, কিন্তু পরক্ষণে কি মনে করে আর ধরল না, ঘুমিয়ে গেল। রয়ে গেল বুকে কিছু যন্ত্রণা, যা অতি কাছে শুয়ে থাকা মানুষটির অজানা। সকাল সকাল বমি হচ্ছে শ্রেয়ার। হেমন্তের চোখে মুখে চিন্তা। ভোর রাত থেকেই বমি করেই যাচ্ছে শ্রেয়া। করতে করতে এবার কেঁদেই দিল। বড্ড আদুরে কিনা। হেমন্ত আর মুখ ধুয়ে দিল, রুমে নিয়ে খাটে বসিয়ে ছুটল পৌষের রুমে। বারান্দায় লেবুর চারা লাগানো। পৌষ অনেক কিছু লাগিয়ে রেখেছে।
সেবার ওর কলেজ থেকে লেবুর ছোট্ট এক চারা এনে লাগিয়েছিল। বছর হলো, তবে গাছ ঠেটা এটা, একদম পৌষের মতো গাঢ় হয়ে আছে। তাই আর মাটিতে লাগানো হয়নি, টবেই আছে। দুটো পাতা ছিঁড়ে নিল হেমন্ত। রুমে এসে পাতা ছিঁড়ে শ্রেয়াকে দিতেই নাকে ধরে লম্বা শ্বাস নিল ও। একদম সতেজ ঘ্রাণ। হেমন্ত স্বস্তির শ্বাস ফেলল। মর্নিং সিকনেস হচ্ছে ইদানিং শ্রেয়ার। নরম স্বভাবের বউটার বড়ই কষ্ট হচ্ছে। হেমন্ত মানতে পারছে না। চিরুনি দিয়ে এলোমেলো চুলগুলো অতি যত্ন করে আঁচড়ে এক করে বেঁধে দিল। ক্লান্ত শ্রেয়া দুর্বল কণ্ঠে বলল। ক্ষুধা লেগেছে। চট করে দাঁড়িয়ে গেল হেমন্ত। শ্রেয়াকে তুলে বারান্দায় খোলা বাতাসে বসিয়ে বলল, 2 মিনিট যান, এক্ষুনি আসছি। বের হতে হতেই দেখল চৈত্র সুপের বাটি নিয়ে এদিকেই আসছে। হেসে ওর হাত থেকে বাটি নিল হেমন্ত। বলল, এত সকালে উঠলে যে? ফজরের পর ঘুম এলো না, তাই পড়ছিলাম ভাই। ভাবির কথা শুনলাম, তাই ভাবলাম কিছু খাবে কিনা। একটু লজ্জায় পাচ্ছে চৈত্র। হেমন্ত ওর পিঠ চাপড়ে চলে গেল। ওর অনুপস্থিতিতে ওর ভাই বোনগুলো যথেষ্ট। টাইম টু টাইম ধরে বেঁধে খাওয়াবে শ্রেয়াকে। পৌষের পর ওদের পেটের কথা শোনার মানুষই তো শ্রেয়া। স্যুপ পুরোটাই খেলো শ্রেয়া। খেতে খেতেই বলল, আজ না বললেন পৌষকে আনবেন? হুম। একটু আনমনা ছিল হেমন্ত। শ্রেয়া ওর গালে হাত দিয়ে বলল, কি হয়েছে? কিছু না শ্রেয়। বলেই হাসলো হেমন্ত। শ্রেয়া তাকিয়ে রইল। লোকটা হাসলে তার বুকে শান্তি লাগে। হেমন্ত ওর গাল টেনে দিল। আদুরে গলায় বলল, আমার বাবুটার আম্মু দিন দিন এত সুন্দর হচ্ছে কেন? বাবুর আপু সুন্দর হচ্ছে। তাই? হুম। এই সুন্দর বাবুর আব্বু আদর করে দিলে রাগ হবে না তো? লজ্জা পেয়ে বসলো শ্রেয়া। তাতেই সম্মতি ভেবে ওকে কোলে তুলে রুমে নিল হেমন্ত। পৌষের কথা আরেকবার জিজ্ঞেস করলেও উত্তর এলো না। শ্রেয়াও তখন স্বামীর বুকে পরম শান্তিতে শুয়ে আছে। তার একমাত্র ভালো লাগার স্থান এটা। সকাল সকাল মিনুকে চোখের সামনে ঘুরঘুর করতে দেখেই চোখ উল্টে তাকালো পৌষ। মিনু মিনমিন করে বলল, ছোট ভাবি আপনাকে ডাকে। ভ্রুকুচকে পৌষ জিজ্ঞেস করলো, কে? বড় মামা। পৌষ মনে করার চেষ্টা করলো বড় মামাটাকে। পরক্ষণেই মনে হলো তৌফিক তালুকদার। পৌষ পরোটা উল্টে জিজ্ঞেস করলো, কেন লাগবে আমায়? আমার সাথে কি কাজ? জানি না তো, কিন্তু ডাকে। তখনই উচ্চস্বরে কথা শুনল পৌষ। তৌসিফের গলাও শোনা যাচ্ছে। দরজার সামনে থেকেই কথা আসছে। পৌষ উকি দিতেই দেখলো তৌসিফকে টেনে সাইডে নিল তায়েফা। উচ্চস্বরে তখন ধমকাচ্ছে তৌফিক। তৌসিফও কম না। তৌফিকের গলা কানে এলো পৌষের। পৌষ ভ্রু কুচকে এগিয়ে যেতেই হঠাৎই যেন ঝড়ের বেগে ওর গালে থাপ্পড় পড়ল। এত জোরে থাপ্পড় শেষ কবে খেয়েছে ওর মনে নেই। মাথাটা পাক্কা 1 মিনিট ঝিম ধরে রইল। মুখে নোনতা স্বাদ পেতেই পৌষ বুঝল গাল কেটেছে। হুঙ্কার ছেড়ে তৌফিককে ডাকলো তৌসিফ। এদিকে হু হু করে উঠল পৌষ। কেন মারল ওকে? কি করেছে পৌষ? হতবম্ব বাঘহারা পৌষ। তায়েফা নিজেও চমকে তাকিয়ে আছে। হুঙ্কার ছেড়ে চিৎকার করে ওঠে তৌসিফ। বড় ভাই। তড়িত বেগে ছুটে এসে ধরল পৌষকে। নিজের কাছে বাহুতে টেনে নিয়ে আলতো হাতটা ওর মাথায় রেখে রক্তচক্ষু নিয়ে তাকালো তৌফিকের দিকে। হিস হিসিয়ে শুধু বলল, কাজটা ঠিক করলেন না। তৌফিক জানে তৌসিফ ঠিক কী করতে পারে, কিন্তু তাই বলে এই মেয়েকে ও ছেড়ে দিবে না। আজও পৌষকে জারজ হিসেবেই মেনে আসছে তৌফিক। বিয়ের সময় তৌসিফ পৌষকে দেনমোহর হিসেবে যা দিয়েছে তা কল্পনা অতীত। গত 1 সপ্তাহ ধরে নিজের নামের অর্ধেক সম্পত্তি ও তৌসিফ পৌষকে দিতে চাইছে। তৌফিককে জানাতেই এক বাক্যে না করে দেয়। তৌসিফের কি হয়েছিল আল্লাহ মালুম। ওই প্রথম ভাইয়ের কথার ওপর দিয়ে গিয়ে সে নাকচ করেছে। তার কথা একটাই, জীবনে তো আপাতত পৌষ বাদে কেউ নেই। তৌসিফের কিছু হলে যাতে পৌষকে এই বাসা থেকে তাড়াতে না পারে, তাই তৌসিফ পৌষকে নিজের অর্ধেক জীবিত থাকতেই দিতে চায়। তৌফিক রাজি না কিছুতেই। আজ সকাল সকাল গার্ডেনে হাঁটতে গেলে তৌফিক কথা তোলে।
তৌসিফকে বলে যাতে সিদ্ধান্ত বদলায়, কিন্তু তৌসিফ তা করবে না। রেগে তখন বাড়ির ভেতরে ঢুকে যায় তৌফিক। ওর বউ ওকে কি বলেছে তা তায়েফা জানে না, কিন্তু এতটুকু জানে তৌফিক ভাবছে তৌসিফকে হয়তো পৌষী এসব পাঠ পড়িয়েছে, না হলে কেন তৌসিফ চাইবে তার সম্পত্তির মালিকানা পৌষকে দিতে। কথা কাটাকাটির এক পর্যায়ে না পেরেই পৌষকে চর মেরে দিল তৌফিক। তায়েফা কোনো মতে টেনে তৌফিককে নিয়ে নিচে চলে যায়। ওরা যেতেই মিনু দরজা লাগিয়ে দিল। ভয়ে ওর বুক ধুকপুক ধুকপুক করছে। সোহা নিজের রুমে দাঁড়িয়ে দেখেছে সবটা। মিনুর দুঃখী দুঃখী মুখ দেখেই সোহা বলল, নাস্তা খেয়েছিস? মিনু মাথা নাড়ল। ওর আজ পৌষের হাতের নাস্তা খাওয়ার ইচ্ছে ছিল, ভালো লাগে খেতে। সোহা রুম থেকে বের হতে হতে বলল, আয় আপা, নাস্তা দিচ্ছি। ছোট ছোট পা ফেলে সোহার পেছন পেছন গেল মিনু। কাজের বুয়া একজন বাকি পরোটাগুলো ভেজে রাখলো, তাদের খারাপই রাখলো। এত সুন্দর হাসি খুশি মেয়েটাকে এভাবে থাপ্পড় মারাটা মোটেও ঠিক হয়নি বড় মামার। পৌষকে বিছানায় বসিয়ে ওর গালে হাত দিতে নিলেই পৌষ ব্যথায় কুঁকড়ে উঠল। তৌসিফের চোখ মুখ শক্ত, অথচ দেখেই বোঝা যাচ্ছে সে নিজেও ব্যথিত। তুলা দিয়ে ঠোঁটের কোণটা মুছে দিতে নিলেই উফ শব্দ করে ওঠে পৌষ। তৌসিফ ওর হাতটা ধরে নরম করে, হাতেই চুমু দিয়ে নরম স্বরে বলে,